আমি গত এপিসোডে শ্রদ্ধেয় নেতাজি সুভাষচন্দ্র বসুর শিক্ষক বেণীমাধব দাসের কিছু কথা আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আজ আমি তারই সম্বন্ধে আরও কিছু কথা আপনাদের সাথে আলোচনা করব। 1911 সালের 11ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ ক্ষুদিরাম বসুর তৃতীয় শহীদ দিবস পালনের জন্য কটকের ঘরে ঘরে অরন্ধন ও অনশন হয়েছিল। ছাত্র সুভাষের নেতৃত্বে ছাত্রদের একটি দল ছিল এর প্রধান উদ্যোক্তা, আর এই কাজে প্রধান শিক্ষক বেণীমাধববাবুর পুরোপুরি সম্মতি ছিল। তার ফলে বেণীমাধব দাসকে ব্রিটিশ সরকারের নির্দেশে কটক থেকে কৃষ্ণনগরে বদলি করে দেওয়া হয়। এতে ছাত্র সুভাষ বসু প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন। বেণীমাধব দাস অনেক দূরে চলে গেলেও ছাত্র সুভাষের সঙ্গে তার যোগাযোগ কিন্তু শেষ হয়নি, বরং চিঠিপত্রে দুজনের সম্পর্ক আরও বেশি নিবিড় হয়েছিল। যেসব কথা সামনাসামনি তারা একে অপরকে বলতে পারেননি, চিঠিতে সহজেই প্রকাশ করতে পারতেন সেই কথাগুলি। প্রিয় শিক্ষককে তার মনের সমস্ত কথা জানাতেন সুভাষ বসু, আর বেণীমাধববাবুও নতুন নতুন চিন্তা ভাবনার যোগান দিতেন কিশোর সুভাষ বসুকে। এই সময় কৃষ্ণনগর থেকে সুভাষকে লেখা বেণীমাধববাবুর পত্র নিয়ে কটক আসেন হেমন্ত কুমার সরকার নামে এক তরুণ। কিশোর সুভাষ যে মনে প্রাণে অস্থির হয়ে খুঁজছে পথ নির্দেশ, তা বুঝেই বেণীমাধববাবু তরুণ হেমন্তকে পাঠান কিশোর সুভাষের কাছে। এই হেমন্ত সরকার কিশোর সুভাষকে কলকাতায় বিপ্লবী দলের বিষয়ে এমন সব রাজনৈতিক তথ্য দিতেন যা সুভাষের মনে গভীর ছাপ ফেলেছিল। প্রবল দেশপ্রেম কিশোর সুভাষকে জাতীয় জাগরণ ও স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করে তোলে। পরবর্তী জীবনে কলকাতায় এসেও সুভাষচন্দ্র বসু তার শিক্ষক বেণীমাধব দাসের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন। এমনকি দেশ ত্যাগের আগে তিনি বেণীমাধব দাসের কাছেও আশীর্বাদ চেয়েছিলেন। শিক্ষক বেণীমাধব দাসের নিজের গোটা পরিবার স্বাভাবিকভাবেই বিপ্লবের মন্ত্রে দীক্ষিত ছিল। বিশেষত তার কন্যারা সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন। মেয়েদের বিপ্লবী কার্যকলাপে বাধা দেওয়া তো দূরের কথা, দেশপ্রেমিক বেণীমাধব রীতিমতো উৎসাহ দিয়েছিলেন। বড় মেয়ে কল্যাণী দাস সমাজ সেবা ও বিপ্লবী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি ছাত্রী সংঘের উদ্যোক্তা ছিলেন এবং ব্রিটিশ বিরোধী রাজনীতির জন্য কারাবরণও করেছিলেন। ছোট মেয়ে বাংলার প্রখ্যাত অগ্নিকন্যাদের অন্যতম বীণা দাস, যিনি 1932 সালের 6 ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অতিথি বাংলার ব্রিটিশ গভর্নর
স্ট্যানলি জ্যাকসনকে পিস্তলের গুলিতে হত্যা করবার চেষ্টা করেছিলেন। রিভলভারের উৎস জানতে টানা অত্যাচার ও জেরা সত্ত্বেও বীণা দাস মুখ খোলেননি। এই সময় বীণাকে মুখ খুলতে বলার জন্য তার বাবা বেণীমাধব দাসকে বলা হলে তিনি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন সেই প্রস্তাব। বরং কন্যা বীণাকে সাহস জোগাতে ব্রিটিশ শাসন শোষণের প্রতিবাদে তিনি রাত জেগে লেখেন 25 পৃষ্ঠার একটি বিবৃতি, যা পরদিন কলকাতার বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। উজ্জীবিত বীণা দাস আদালতে দাঁড়িয়ে নির্ভীক চিত্তে গভর্নরের উপর হামলার সকল দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে জবানবন্দি দিলেন। এই হত্যা প্রচেষ্টার জন্য 9 বছর কারাবরণ করেছিলেন তিনি। বেণীমাধব দাস পরাধীনতার অবসান দেখে যেতে পেরেছিলেন, যদিও দাঙ্গা বিধ্বস্ত বিভক্ত দেশ তাকে অপরিসীম বেদনা দিয়েছিল। দাঙ্গা পরবর্তী নয়াখালীর ত্রাণে অংশ নিয়েছিলেন তার কন্যারা, বিশেষত বীণা দাস। বেণীমাধব দাসের অগণিত ছাত্র ও সন্তানদের আত্মত্যাগের ফলে স্বাধীন হওয়া দেশের মাটিতে কলকাতায় 1952 সালের 2রা সেপ্টেম্বর তিনি প্রয়াত হন। বেণীমাধব দাস নামটা আমাদের ইতিহাস বিস্মৃত এবং সাধারণভাবে তথ্যায়ন বা ডকুমেন্টেশনে অনীহাপরায়ণ জাতির মনের আড়ালে তলিয়ে গেছে। অথচ আমাদের সংস্কৃতির ক্ষেত্রে তার মতো শিক্ষক ও নানা বিষয়ে পণ্ডিত একজন মানুষের অবদান অপরিসীম। আজ আমি এখানে এ পর্যন্তই। এরপরে আবার একটি এপিসোডে আপনাদের সাথে আবার কোনো আলোচনা নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন।